আমাদের সন্তানরা যখন পড়ালেখার বয়সে পৌঁছয়, পড়ালেখা শুরু করে শুরুতে শিশু বয়সে, তখন আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয় তাদের তিনটি বিষয়। একটি হচ্ছে তাদের অতিরিক্ত খেলাধুলার মানসিকতা, আরেকটি হচ্ছে বেশি গল্প করা, কথা বলা, বেশি বেশি প্রশ্ন করা, যে কোনো বিষয়ে কিউরিসিটি দেখানো এবং সেই বিষয়ে প্রশ্ন করা এবং সে বিষয়ে গল্প জুড়ে দেওয়া, গল্প করতে থাকা। এবং তৃতীয় একটি বিষয় হচ্ছে বাইরে ঘুরে বেড়ানোর মানসিকতা, সবসময় ঘরে বসে না থেকে বাইরে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকা এবং বাইরে ঘুরে বেড়ানোর মধ্যে আনন্দ পাওয়া। এই তিনটি জিনিসকে আমরা শিক্ষার ক্ষেত্রে, বিশেষত শিশুদের যখন শিশু বয়সে থাকে তখন তাদের শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে করি এবং সময়ের সবচেয়ে বড় অপচয় মনে করি এবং অর্থহীন একটি বিনোদন বলে মনে করি, যেটির জন্য তাদের কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। অনেক বেশি কনসার্ন দেখায় এবং আপনি যদি দেখেন শিশুদেরকে নিয়ে যাদের টেনশান, শিশুদের পড়ালেখা নিয়ে বিশেষত, তাদের মধ্যে এই তিনটি বিষয় সবচেয়ে বড়, যে এই তিনটি কারণে সে পড়ালেখা করতে পারতেছে না। খেলাধুলার মানসিকতা, সবসময় খেলাধুলার মধ্যে মন পড়ে থাকে, টয়েস নিয়ে বসে থাকে অথবা বাইরে গিয়ে খেলে, ইনডোর অথবা আউটডোর কোনো খেলার মধ্যে ইনভলভ থাকে, সবসময় কথাবার্তা বলতে থাকে, সবসময় প্রশ্ন করতে থাকে, সবসময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, গল্প বলতে থাকবে, কথা বলতে থাকে আর কি। আমাদের যদি চিটাঙ্গিয়ান ভাষায় বলি, গম মারার মধ্যে তে সময় কাটায়, অথবা বাইরে বের হয়ে ঘুরে বেড়ানোর মধ্যে তার আনন্দ, সব মনোযোগ, সব তার ইন্টেনশন এটি থাকে যে সবসময় এই তিনটি কাজ করতে পারে যাতে। কিন্তু এই তিনটি জিনিস হচ্ছে, আপনি যদি আধুনিক নিউরো সায়েন্সের ভিত্তিতে দেখা হয়, আধুনিক নিউরো সায়েন্স এবং এডুকেশনাল সাইকোলজি, এই দুইটির মতে এই তিনটি বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে লার্নিং মেকানিজম। অর্থাৎ এই তিনটি বিষয়ের মধ্যে এমন ব্যাপার রয়েছে যেটির মাধ্যমে তারা, একজন শিশু, যে কোনো শিশু প্রাকৃতিকভাবে শিখতেই পারে এই তিনটি বিষয়ের মাধ্যমে। এই তিনটি বিষয় যদি কোনো শিক্ষণ প্রণালীর মধ্যে, শিক্ষণ প্রসেসিংয়ের মধ্যে ইনভলভ করানো যায়, আপনি যদি খেলাধুলার মাধ্যমে শেখাতে পারেন, আপনি যদি গল্পের মাধ্যমে শেখাতে পারেন, গল্প করে করে, কথা বলে বলে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে যে শেখাতে পারেন, আপনি যদি ঘুরে বেড়িয়ে বাইরে গিয়ে এক্সপেরিয়েন্স নিয়ে শেখাতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো উপায়ে আপনি আপনার সন্তানকে শেখান। এবং এর বিপরীতে যেটিকে আমরা আদর্শ মডেল মনে করি, আদর্শ পদ্ধতি মনে করি পড়ালেখার জন্য, যে সন্তান একটি চেয়ারে একটি টেবিল সামনে রেখে, টেবিলের উপর বই রেখে বইয়ের মধ্যে চোখ নিবদ্ধ করবে, এদিক সেদিক তাকাবে না, শরীরের মধ্যে কোনো ধরনের মুভমেন্ট থাকবে না, এই সিচুয়েশনটা বৈজ্ঞানিকভাবে শিক্ষার ক্ষেত্রে কোনো একটি নতুন বিষয়, কোনো একটি তথ্য, তার শিক্ষা মানে আপনি যখন শিক্ষা দেন, আপনি মস্তিষ্কের ব্যাপারে কথা বলতে হবে, ব্রেইনের ব্যাপারে কথা বলতে হবে। ব্রেইন কোনো একটি তথ্যকে সবচেয়ে কম বেশি আয়ত্ত করতে পারে, মনে রাখতে পারে, যে এই সিচুয়েশনটা আমরা আদর্শ মনে করি, সেই সিচুয়েশনে সে যদি বসে থাকে নিষ্ক্রিয় হয়ে, এদিক সেদিক না তাকিয়ে, এবং ইমোশনালি সবসময় আপসেট থেকে, আনন্দের বালাই নেই, সবসময় স্ট্রেসের মধ্যে থাকবে, চাপের মধ্যে থাকবে, এবং সে কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে পারবে না, তখন সে সবচেয়ে বেশি কম শিখবে। আধুনিক যেহেতু গবেষণা অনেক হচ্ছে, বিশেষত নিউরো সায়েন্স নিয়ে গত 2 দশকে অনেক বেশি গবেষণা হচ্ছে, ব্রেইনের কার্যক্ষমতা কার্যকারিতা নিয়ে, কিভাবে ব্রেইন সবচেয়ে বেশি সচল থাকে এ বিষয়ে। তো এই সময়ে আর অচেতন থাকার সময় নেই। এই পুরনো কথাগুলি নিয়ে যে আমরা বলি না, যে শিশু আর কত খেলবি, কখন পড়ালেখা করবি, আর কত গল্প বলবি, আর কত কথা বলবি, কখন পড়ালেখা করা হবে, আর কত ঘুরে বেড়াবি, পড়ালেখা কখন করবি। পড়ালেখা করার উদ্দেশ্য হচ্ছে শেখা। সে কিন্তু এই তিনটি মাধ্যমে সবচেয়ে বেশি শিখতেছে। একদম শুধুমাত্র খেলার জন্য যদি খেলেও, তবুও কিন্তু তার ব্রেইনের জন্য, তার শিক্ষণ কার্যক্রমের জন্য সবচেয়ে বেশি উপকারী জিনিস হচ্ছে এইটি। তো এগুলিকে বরং আমরা প্রমোট করার চেষ্টা করব। এগুলি আমাদের শিশুদের মধ্যে বরং আয়োজন করে আপনার শিশুর খেলার ব্যবস্থা করবেন। আপনি আয়োজন করে আপনার শিশুর সাথে গল্প করবেন, দীর্ঘক্ষণ গল্প করার জন্য সুযোগ খুঁজবেন। আপনি আয়োজন করে আপনার শিশুকে ঘুরে বেড়াতে নিয়ে যাবেন। বাইরে ঘুরে বেড়ানো মানে কোথাও টাকা খরচ করে যেতে হবে তা বলছি না, মানে আপনার যেটি ক্লাসরুম,
ক্লাসরুম যেটিকে আমরা শিক্ষার আদর্শ স্থান মনে করি, নির্দিষ্ট একটি আবদ্ধ একটি রুম অথবা নিজের ঘর, ওই টেবিলটি, পড়ার টেবিলটি, এটির বাইরে আপনি তাকে ঘরের মধ্যে অন্তত ঘুরান। যারা শিশু তাদেরকে পুরো ঘরের মধ্যে ঘুরিয়ে বেরিয়ে হেঁটে হেঁটে তাকে শেখানোর চেষ্টা করেন। দ্বিতীয়ত ঘরের বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে গিয়ে ওখানে শেখান। শিখতে হবে না, পড়তে হবে না, শুধুমাত্র যাবে, এর মাধ্যমে কিন্তু তার অনেক কিছু শেখা হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি যখন শিশু খেলাধুলার মধ্যে থাকে, তার শরীর সবচেয়ে বেশি সচল হয়, সক্রিয় থাকে, এবং তার মানসিক অবস্থাও সবচেয়ে সক্রিয় থাকে, কারণ সে ইনভলভ হয়। আপনি শিশুকে দেখবেন সবচেয়ে মনোযোগ সে খেলার মধ্যে দিতে পারে। তো খেলার যেটি ধরন রয়েছে, খেলার কালার রয়েছে, খেলনা হতে পারে, অথবা খেলার যেটি কর্ম, যে কোনো একটি জিনিস নিয়ে সে কর্ম করতেছে, এটির মধ্যে সে কিন্তু অনেক বেশি ইনভলভ হতে পারে। তো ইনভলভ হওয়ার কারণে তার মানসিক সচলতা বাড়লো, শারীরিক সচলতা বাড়লো। এখন গিয়ে যদি আপনি নতুন একটি লেসন তাকে শোনান, তাকে পড়ান, তাকে দেন, তাহলে সেটা এই সহজে এবং কার্যকরভাবে গ্রহণ করতে পারবে। এটিকে কিন্তু অনেক আধুনিক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলি সফল শিক্ষা প্রতিষ্ঠান বলে স্বীকৃত পুরো বিশ্বের মধ্যে, তাদের রীতিমতো ক্লাসের নিয়মই হচ্ছে এটি যে মূল ক্লাস যেটি পড়া বলবেন আপনি, পাঠ্য বই, ওটা শুরুর আগে 5 মিনিট অথবা 10 মিনিট তারা ক্লাসরুমের বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবে, যেটিকে আমরা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে করি। যে শিশুরা দৌড়াদৌড়ি করবে, পড়বে কখন? সে দৌড়াদৌড়ি করলেই তার ব্রেন সচল হয়। তখন আপনি ওই ব্রেনের মধ্যে কিছু দেন, তখন ওই ব্রেন সহজে ওটা গ্রহণ করার জন্য উপযোগী হয়ে যায়। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব না কেন, বরং শিশুদেরকে বেশি খেলতে উদ্বুদ্ধ করবেন। তাছাড়া যখন খেলে তখন তার শিশুদের ব্রেনে আপনার একটি প্রোটিন নিঃসৃত হয়, BDFN নামক একটি প্রোটিন। এটি মস্তিষ্কের জন্য একটি সারের মতো ভূমিকা পালন করে। এটি যখন নিঃসৃত হয় তখন স্মৃতিশক্তি শক্তিশালী করে, তার স্মৃতিশক্তি বাড়ে, শিখতে সে সহজে কোনো একটা বিষয় মনে রাখতে পারে, এবং ডোপামিন রিলিজ হয় যখন খেলে। খেলা বলতে আপনি যে কোনো খেলাকে এখানে মেন করতে পারেন। কোনো একটি সামান্য, এই যে ঘাস আছে না, ঘাস নিয়েও একজন শিশু খেলতে পারে। একটি যে কোনো একটি পাতা নিয়েও সেই খেলার মধ্যে ইনভলভ হয়ে যেতে পারে। আপনার বড় দামি কোনো টয়েস লাগবে তা না, মানে আমি বলছি এটি না যে আপনাকে সময় বের করে তাকে খেলাতে হবে, তাও জরুরি না। সে ন্যাচারালি খেলতে আগ্রহী হবে, আপনি জাস্ট তাকে সুযোগ করে দিন, এবং বিশেষত সবচেয়ে বড় হচ্ছে অনুমতিটি দিন, এবং মনে করবেন না যে এটি তার জন্য ক্ষতিকর, বরং এটি তার জন্য লাভজনক জিনিস। তাছাড়া সে আনন্দের মধ্যে যেহেতু তাকে এতগুলি সায়েন্স বুঝতে হয় না। আপনি যখন পড়তে বসেন, আপনিও যখন ছোট ছিলেন, তখন এই যে স্ট্রেসের মধ্যে রেখে আপনাকে পড়ানো হতো, সেদিন পড়াটাকে আপনার আয়ত্তে আসতো? কোনো কারণে আমরা তো বেশিরভাগ সময়, আমাদের যে জেনারেশন, বেশিরভাগ সময় ক্লাসে স্ট্রেসের মধ্যে থাকতাম, চাপের মধ্যে, উস্তাদের শিক্ষকের গম্ভীর মুখ এবং লম্বা বেত, পুরো এনভায়রনমেন্টের মধ্যে একটা ভয়াবহ আবহ, এগুলি সবের মধ্যে ওই অসহায় শিশুটি কোনোদিন আনন্দে থাকে না। তাছাড়া কোনো দোষের কারণে বা পড়ার কারণে যদি বেত গায়ের উপর উঠে যায়, তাহলে তো চোখের পানি পড়তেছে। ওই সময় আপনি কোনো পাঠকে গ্রহণ করতে পেরেছেন, শিখেছেন কখনো? এর মধ্যে যদি কোনো দিন কোনো আনন্দের ব্যাপার হয়ে যেত, সেদিন কিন্তু পড়াটা আপনি শিখতে পারতেন। তো এটা তো নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা বুঝতে পারি। এটি আমাদের শিশুদের ক্ষেত্রে, আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করা শুরু করব। আমরা সেই ভুল করব না যেটি আমাদের সাথে আমাদের মুরব্বীরা করেছেন, মানে ইন্টেনশনালি করেছেন তা বলছি না, ওটা হচ্ছে ভুলবশত হয়ে গিয়েছে, কিন্তু এটা আর রিপিট করব না আমরা। খেলাধুলার আয়োজন করবেন। দ্বিতীয়ত গল্প, চমৎকার একটি মাধ্যম। আপনি কোনো একটি বিষয়ে আপনার শিশু সন্তানকে শিশুদেরকে বিশেষত কোনো একটি কিছু শেখাতে সবচেয়ে বেশি কার্যকর উপায় হচ্ছে গল্প। জাস্ট অনর্থক গল্প, কথাবার্তা বলুন, যে কোনো বিষয়ে কথাবার্তা বলুন, নির্দিষ্ট কোনো বিষয় টপিক লাগবে না, আপনি জাস্ট কথাবার্তা বলুন, এর মাধ্যমে তাকে অনেক কিছু শেখাতে পারবেন। এখানে আমাদের টার্গেটটা হচ্ছে আমি শিখবো তা না, আমি বলছি না, তাকে শেখানো মানে তার মধ্যে, তার মাইন্ডের মধ্যে, তার ব্রেনের মধ্যে নতুন কোনো তথ্য যোগ করা, নতুন কোনো তথ্য অ্যাড করা। তো এটি আমাদের উদ্দেশ্য। তো এটি করার জন্য ব্রেন যেভাবে তথ্যকে গ্রহণ করে সেভাবে আমরা তথ্যটা দিই। আপনি যদি কোনো একটি, ফর এক্সাম্পল, এই সময়ে আমরা সামনে আসতেছে আমাদের কোরবানি, ইসলামিক একটি বিষয়ের উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি, যে কোরবানির বিষয়ে আমার শিশুকে আমি শেখাতে চাই। আমরা সবচেয়ে আদর্শ মাধ্যম মনে করি যে কোরবানির বিষয়ে কোনো একটি লেকচার, কোরবানির বিষয়ে কোনো একটি পাঠ, বইয়ের পাঠ, ওটা পড়াবো, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করিয়ে দেব, প্রতিটি তথ্য তাকে লিখিতভাবে মুখস্থ করাবো,
প্রতিটি সংখ্যা তাকে লিখিতভাবে মুখস্থ করাবো একদম, এবং বারবার শুনবো। এটি শিখবে মারের কারণে বা ভয়ের কারণে মুখস্থ করে ফেলবে, কিন্তু সেটি শেখার একটি উদ্দেশ্য আছে। তো কোরবানির বিষয়টি শেখার একটি উদ্দেশ্য হচ্ছে কোরবানিটিকে তার জীবনে গ্রহণ করতে হবে। তত্ত্ব হিসেবে নিলে শুধুমাত্র হবে না, আবেগের স্তরে তাকে গ্রহণ করতে হবে। কোরবানির প্রতি তার একটি অনুভূতি থাকতে হবে, হয়তো আনন্দের, না হয় ভয়ের, না হয় দুঃখের, না হয় সুখের, অনুভূতি থাকতেই হবে। অনুভূতি জাগবে না ওই পাঠটি গ্রহণ করলে, সে অনেকটা তো বুঝবেই না, এক্সপ্লেন করা হচ্ছে না। ও যদি প্রশ্ন করে আপনি না এখন প্রশ্ন করিয়েন না, এখন শুধু মুখস্থ করো। এটি সবচেয়ে ভুল মাধ্যম কোনো একটি বিষয় শেখানোর ক্ষেত্রে। তার বিপরীতে আপনি কুরবানির কোনো কথাই বলবেন না, আপনি জাস্ট ইব্রাহিম আলাইহিসসালামের গল্প তাকে বলুন। ইব্রাহিম আলাইহিসসালাম ইতিহাসের একজন ক্যারেক্টার, জীবন্ত ক্যারেক্টার। তো তার কথাটা বলুন, তার সত্যের জন্য, সত্য অনুসন্ধানের জন্য সংগ্রাম, তারপর এটির জন্য তার অসত্যের সাথে লড়াই, তারপর তার স্থান ত্যাগ, এবং তার মনোকামনার জন্য সন্তান কামনা, সন্তানের সাথে তার কানেকশন, সন্তানের সাথে তার ভালোবাসা, তার লাভের সম্পর্ক, সন্তানকে মিস করার ব্যাপার, সন্তানকে একা কোথাও রেখে আসা, তারপর সেই সন্তানকে আবার বিচ্ছেদের জন্য এত বড় একটি নির্দেশ, সেই সন্তানকে জবে করার ব্যাপার। তো এগুলি জাস্ট গল্পের থ্রু দিয়ে আপনি নিয়ে যান তাকে, সে আস্তে 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 সে আপনাকে প্রশ্ন করবে, চরমভাবে প্রশ্ন করবে, আপনাকে বিরক্ত করে ফেলবে। যদি আপনি ইনভলভ হয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকে কিন্তু গল্পটা বলেন, আপনি জাস্ট আধা ঘন্টা সময় নিয়ে তাড়াহুড়ো করে গল্পটা শুনিয়ে ফেলবেন, এটি করবেন না। গল্প স্টার্ট করবেন এসার পর, লম্বা টাইম যাতে নামাজের টাইমে পর্যন্ত না আসে। তারপর আপনার সন্তানকে নিয়ে বসুন, আনন্দের মধ্যে জাস্ট গল্প বলে যান। ও কিউরিওসিটি দেখাবে আপনাকে, আপনি তাকে দেখাবেন, শেখাতে পারবেন যে কোরবানিটি কী। মানে ফর এক্সাম্পল একটি জিনিস বললাম, হজ কি, এটা আপনি তাকে শেখাতে পারবেন। এবং এভাবে এটিকে থ্রু করে এর মাধ্যমে আপনি যে ইসলামের অভ্যুত্থান, তার দোয়ার মধ্যে যে ইসলামের অভ্যুত্থান রয়েছে ও ইসলামের অভ্যুত্থানের সুসংবাদ রয়েছে, ঘোষণা রয়েছে, সেটি আপনি রিলেট করিয়ে ফেলতে পারবেন। এভাবে আমি আগেও একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনি যদি আদম আলাইহিসসালামের গল্পটা তাকে শেয়ার করেন আপনার শিশুর সাথে, তাহলে এই গল্পের মাধ্যমে পুরো ইসলামের কনসেপ্টটা সে আয়ত্ত করে ফেলতে পারবে। আপনি তত্ত্ব হিসেবে পুরো একটি বই পড়াবেন, সেই বইয়ের কিছুই মনে থাকবে না। এটি আমাদের সবার অভিজ্ঞতা হয়ে গিয়েছে, আমরা জানি সবাই, পাঠ্য বই আমাদের কোনোদিন মনে থাকে না। আসলে আধুনিক নিউরোসায়েন্স তো বলছেই এটা, যে আপনার ব্রেনকে সৃষ্টি করা হয়নি তত্ত্ব মুখস্থ করার জন্য। ব্রেন বেশি রিলেট করতে পারে গল্পকে। আমি অবাক হয়ে যাই যে অনেক সময় এরকম একটি প্রশ্ন জাগতে পারে না, কোরআন যারা স্টাডি করবেন তারা বুঝবেন। কোরআনের মধ্যে বারবার গল্পটা রিপিট করা হচ্ছে, একই গল্প, সেম গল্প বিভিন্ন আঙ্গিকে রিপিট করা হয়, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গল্পই বা কেন বলা হচ্ছে, গল্প কেন বলা হচ্ছে। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তো আমাদেরকে কিছু তত্ত্ব দেওয়া। তো তত্ত্বগুলি এই সিম্পলি এক লাইন বাই লাইন করে সম্পূর্ণ সবগুলি তত্ত্ব একসাথে করে একটি সূত্রবদ্ধ করে আমাদেরকে একটি অধ্যায়ে দিয়ে ফেলতেন যে তোমাদের করণীয় এটি বর্জনীয়, এটি করো, এটি করিও না, এভাবে যদি থাকো তাহলে জান্নাত পাবে। এটা সিম্পল কথাটা তো বলা যেত, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তো এইভাবে না বলে হিউম্যান ব্রেন যেভাবে গঠন করেছেন, তিনি তো গঠন করেছেন, তিনি তো সবচেয়ে বেশি জানেন, কোনো সন্দেহ নাই। সেই সৃষ্টিকর্তা ব্রেনকে কোনো কিছু শেখানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেই পদ্ধতিটা হচ্ছে স্টোরি টেলিং। অবাক হয়ে যাবেন আপনি, কোরআনের মধ্যে পুরো ইসলামকে শেখানো হয়েছে স্টোরি টেলিংয়ের মাধ্যমে। অর্থাৎ এই উম্মতের জন্য এই চয়েস, যেটি লাস্ট উম্মত। কারণ স্টোরি তো হওয়ার জন্য লাস্ট উম্মত হতে হবে না। অর্থাৎ ফার্স্ট উম্মত, যেমন হজরত আদম আলাইহিসসালামের সময়ের যারা জেনারেশন ছিলেন, তাদের জন্য তো এই স্টোরিগুলি ছিল না, তাদের তো কোনো পাস্ট ছিল না, ইতিহাসের কোনো পাস্ট তাদের সামনে ছিল না। সেজন্য তাদের জন্য অন্য আয়োজন হয়তো আল্লাহ করেছেন, কিন্তু আমাদের জন্য এই জেনারেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত যারা, তাদের জন্য তো এই মাধ্যমটাকে আল্লাহ একদম কার্যকরভাবে ব্যবহার করেছেন স্টোরি টেলিংয়ের। শুধুমাত্র গল্পই বলে যাচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন গল্প বারবার রিপিট করে আমাদের অনুভূতির সাথে ইসলামের কানেকশন গড়াচ্ছেন। আপনি আবেগের স্তরে ইসলামকে ফিল করা শুরু করবেন। আগে আবেগের স্তরে ইসলাম আসতে হবে, তারপর আপনার ইন্টেলেকচুয়ালে যেতে হবে, তারপরে সেটি কার্যকর হবে। না হয় ইন্টেলেকচুয়াল লেভেলে যদি আপনি ইসলাম স্টাডি করা শুরু করেন,
আপনি সামনে এগোতেই পারবেন না। এটিকে সবচেয়ে বেশি অযৌক্তিক বলে মনে হবে বলছি, অর্থাৎ অযৌক্তিক না। ইসলামকে অযৌক্তিক বলে মনে হবে, বিভিন্ন কোয়েশ্চন মনে জাগবে শুধু ইন্টেলেকচুয়ালি যদি ইসলামকে স্টাডি করা হয়। সেজন্য আপনি দেখেন কোরআন ইন্টেলেক্টকে অ্যাড্রেস করেননি, মানুষের ব্রেনের ওই অংশকে অ্যাড্রেস করেছেন যেটি আবেগের সাথে সম্পর্ক। আপনি ঘটনার সাথে যান, মানুষ ওরাও আপনার মতো মানুষ, ওদের সাথে এই ঘটনা ঘটেছে, এই রেজাল্ট হয়েছে, এইভাবে হয়েছে, আপনি ফিল করতে পারবেন যে এরকম ব্যাপার ঘটে এবং এরকম এটি একটি রিয়ালিটি। তখন আপনি রিয়ালিটি বুঝতে পারবেন, শুনতে পারবেন, তারপর ইন্টেলেকচুয়ালি চিন্তা করতে পারবেন, তারপর আপনি সিদ্ধান্তে পৌঁছে নিজের জীবনে এটিকে আনতে পারবেন। তো সেজন্য গল্প তৃতীয় মাধ্যম হচ্ছে ঘুরে বেড়ানো। বাইরে গিয়ে ঘরের বাইরে আপনার যেটি রুম, স্টাডি রুম, এটির বাইরে আপনি পুরো ঘরকে তার পড়ালেখার স্পেস বানাবেন প্রথম কাজ। কারণ এখনকার যুগে তো বাইরে বেরোনো একটি বড় একটি কাজ হয়ে গেল, এটা আপনার পক্ষেও সম্ভব হয় না, সময় থাকে না, বা অনেক সময় বাইরের পরিবেশ ভালো থাকে না, এইসব কিছু। তো সেখানে আপনি তার জন্য একটি রুম, একটি চেয়ার, একটি টেবিল নির্ধারণ করবেন না। এটার এরকম কোনো স্টাডি কর্নারের দরকার নেই, বিশেষত শিশুদের ক্ষেত্রে। শিশুদের জন্য পুরো ঘরকে আপনি পাঠশালা বানাবেন। যখন আপনি শিশুদেরকে যে পড়াতে চান, সত্যিই আপনি পড়াতে চান, তাহলে আপনি তার পুরো দিনকে, তার পুরো 24 ঘন্টার যেটি রুটিন, তার নিজের যেটি রুটিন, আপনি যেটি ঠিক করেছেন সেটি না, ন্যাচারাল যেটি রুটিন, এটিকে যদি লক্ষ্য করেন, সে পড়তে চাইবে কখন জানেন? যখন ঘুম থেকে উঠেছে। হঠাৎ করে ঘুম থেকে যখন উঠেছে, আপনি তো ওর পিছনে দুধের গ্লাস আর পাউরুটি নিয়ে ঘুরতেছেন, যে যতক্ষণ খাবে না ততক্ষণ পড়বে কীভাবে? পড়তে চাইলেও আপনি বাধা দিবেন, অথচ সে লিখতে বসে যাবে, দেখবেন আপনি। আর পড়তে চাইবে কখন জানেন? যখন সে ঘুমাতে যাচ্ছে, তখন গল্পের মাধ্যমে আপনি যদি পড়াতে চান, সত্যি সে পড়তে চাইবে। পাঠের কথা বলতেছি, একদম পাঠ্য বইয়ের কথা বলছি। তা আপনি নির্ধারিত টাইম রাখলেন যে আসরের পর পড়তে হবে, সকালে পড়তে হবে, মাগরিবের পর পড়তে হবে। অন্য সময় পড়তে বসলে আপনি নিষেধ করছেন, ওই সময় জোর করে বসাচ্ছেন। এভাবে চলে না, ও ন্যাচারালি এমন না। ওর ব্রেন তো এখন, আমাদের ব্রেন তো সেটেল, যারা বয়স্ক, ওদের ব্রেন তো পপ আপ করতেছে সবসময়, উঠতেছে নামতেছে। ও সবসময় অনেক কিছু ঝামেলার মধ্যে রয়েছে। সে যে কখন সে আগ্রহ বোধ করবে, কখন করবে না, এটি সেটেল হয়নি এখনও। এটি রুটিনের মাধ্যমে হয়, এটাও অভ্যাসের মাধ্যমে হয়। ব্রেন শিখে যায় যে আমাকে মাগরিবের পর পড়তে হবে, সকালে পড়তে হবে, ক্লাসরুমে গিয়ে পড়তে হবে। এটি ব্রেনকে শেখাতে হয়। ওই ব্রেন ওটা শিখেইনি এখন, তো সেইখানে জোর করলে আপনি পড়তে বসে না। সেজন্য আপনি ফ্রি টাইম দেন তাকে, আপনি রেডি থাকতে হবে। মা বাবা হিসেবে যে কোনো একজন রেডি থাকতে হবে শিশুটিকে শেখানোর জন্য, যে সে ঘুম থেকে উঠেছে, এখন পড়তে চাইবে, এখন লিখতে চাইবে, যেটি লিখতে চাচ্ছে ওটাই লিখুক, এবং যেভাবে লিখতে চাচ্ছে ওইভাবে, বাঁকা করে লিখুক, সোজা করে লিখুক। আরবি কিতাব হোক, কোরআন হোক, যেটি হোক, বাম দিক থেকে পড়ুক, ডান দিক থেকে পড়ুক, এগুলি কোনো কিছু ওর সাথে অ্যাপ্লাই হয় না। এগুলি সব আমাদের ভুল। ওর হাত থেকে কোরআনটা পড়ে গেলেও গুনাহ হবে না। আপনি এটাকে, আমি এখানে বক্তা হিসেবে বলছি, কিন্তু আপনি ইসলামিক্যালি একজন মুফতির কাছে আপনি ফতোয়া চান যে আপনার এটা চাইতে হবে, এটা ক্লিয়ার করে নিতে হবে। আমাদের মা বাবারা এটি তো বড় ভুল করে ফেলি, যে ও কোরআনটা প্রথমে নিল, হাত থেকে বলে যখন পড়ে গেল, আপনি জিহ্বা বের করে ফেলছেন অর্ধেক, তারপর চোখ মাথায় তুলেছেন। যদি মানে কি বলবো, আনকালচার্ড মা বাবা হয়, তাহলে কিন্তু মারধরও শুরু হয়ে গিয়েছে। তো কোরআন নামক ওই কপিটি সে হাতে নিয়ে কি এক্সপেরিয়েন্স করলো, এত তিক্ত অভিজ্ঞতা তাকে দিলেন আপনি, তো ও কোরআনের সাথে কি কানেকশন ফিল করবে? ও কোরআনের যেটা কপি, কাগজ, ওটার সাথে এই ফিলটা তার হয়ে গেল, সে ভালো ফিল করবে না, এটা ভালো এক্সপেরিয়েন্স হয় না তাদের। এটির কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়, সবচেয়ে বেশি ক্ষতি করি আমরা সন্তানদের সাথে এই আচরণগুলি করে। ওকে কোনো ধরনের কারেকশনের দরকার নেই, আপনি কারেক্ট এখন করবেন না, আগে কানেকশন করুন, আপনার সাথে আগে কানেকশন ঘটান। দ্বিতীয়ত, যেটি পড়াবেন বিষয়টির সাথে কানেকশন ঘটান, তারপর আপনি শেখান, তারপর কারেকশন করবেন। মানে কারেকশনের স্টেজটা আসতেছে অনেক পরে, তৃতীয় স্তরে, আমরা সেটা শুরু করে দিই আগেই। তো ওটা করব না, বরং কিসের মাধ্যমে, ওই যে ঘুরে বেড়ানো যেটি বলছি, ওটা হচ্ছে স্পেস বড় দেওয়ার কথাটা বলতেছি। বিশেষত আপনি যদি জাস্ট বাইরে নিয়ে যান, এমনি বাইরে যে দুনিয়া দেখতেছে, পাখি দেখতেছে, পাখালি দেখতেছে, গরু দেখতেছে, এখান থেকেও শিখবে সে। সব কিছু এক্সপিরিয়েন্স করতে দেন তাকে। যেমন সে যেটি নিয়ে খেলতে চায় ওটা নিয়ে খেলতে দিন,
বালি নিয়ে খেলতে চাইবে ওটা দিয়ে দেন, মাটি নিয়ে খেলতে চাইবে ওটার ব্যবস্থা করে দিন। আপনি যদি খুব বেশি ভদ্র হন যে আমার সন্তান ওখানে কাদামাটি দিয়ে খেলবে, তো আপনি ওর জন্য ঘরে সুন্দর করে মাটি এনে দেন, বালি এনে দেন, ওগুলো নিয়ে খেলুক। বড় দামি টয়েস লাগবে না। আপনি যে কোনো আপনি দেখবেন শিশুদের কাছে সামান্য একটি ইটের কঙ্করও সবচেয়ে বেশি এক্সাইটিং খেলনা হিসেবে ব্যবহার করার সক্ষমতা তাদের ব্রেনে রয়েছে। এটি অনেক পজিটিভ দিক। আমরা বোর্ড হয়ে যাব, ওই মাটির কঙ্কর তো দূরের কথা, সবচেয়ে দামি একটি ডিভাইসও আমাদেরকে মানে এক্সাইটমেন্ট আমাদের মধ্যে আনতে পারে না। সেখানে একটি মাটির কঙ্করও আপনার সন্তানের জন্য সবচেয়ে বেশি এক্সাইটিং জিনিসে পরিণত হতে পারে। তা আপনি জাস্ট এক্সপ্লোর করতে দিন, তাকে নিয়ে ঘুরে বেড়ান, বাইরে যান, কথাবার্তা আপনি বলুন, কথাবার্তা আপনি আপনার শিশুকেও কিন্তু অনেক সময় অনেক কিছুতে বাইরে নিয়ে গেলে অনেক কিছু তার মধ্যে আপনি আবিষ্কার করবেন। আপনার শিশুকে আপনি বেশি ভালো করে জানতে পারবেন। ঘরে যদি বন্দি করে রাখেন রুমের মধ্যে ওই বইয়ের পাটের মধ্যে, তাহলে কিন্তু তাকেই আপনি জানতে পারবেন না প্রথমেই, কারণ ও বাইরে গেলেই তার অনেক লেয়ার, তার ব্যক্তিত্বের অনেক সাইট আপনার কাছে উন্মোচিত হবে। চোখ কান খোলা রাখতে হবে। আপনি সত্যি তাকে নিয়ে বের হন, অন্য কিছু নিয়ে, মোবাইল নিয়ে না, তাকে নিয়ে বের হন, তাকে নিয়ে আপনার মনিটরিং রাখুন, যে চোখ কান খোলা রাখুন, সে কী করতেছে, কী বলতেছে, অবাক হয়ে যাবেন আপনি। আমি একটি এক্সপেরিয়েন্স বলি। মনে করুন আপনি আপনার সন্তানকে নিয়ে বের হয়েছেন, তো আপনার সন্তান তো সবসময় অ্যাটেনশন চাই, এটা তো আমরা জানি। কত মাত্রায় চাই এটি আপনি দেখবেন। আপনি যখন অন্য মানুষদের সাথে মনোযোগ দিয়ে কথা বলবেন, কোনো একজন মানুষ আপনার সাথে মিট করে ফেললো, দেখা হয়ে গেল, তার সাথে কথা বলতেছেন, তো কথা বলার মধ্যে যদি আপনি সময়ের তার যেটি আপনার শিশুর দিকে যদি না তাকিয়ে ওর দিকে তাকিয়ে কথা বলেন, তাহলে সে আপনাকে আপনার অ্যাটেনশন কামানোর জন্য, আপনার তার দিকে ফেরানোর জন্য কী অবস্থা করবে, ওটা আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন। তাহলে ওটা যখন আপনি দেখবেন, অর্থাৎ এটি আমার সাথে ঘটেছে ওটাই বলছি। মানে আমি যখন আমার সাথে আমার মেয়ে গিয়েছিল, তো তাকে তার দিকে কিছুক্ষণ না তাকিয়ে সে আমার কুলেই ছিল, অন্য একজন মানুষের সাথে আমি কথা বলছি, হয়তো টকটা একটু লম্বা ছিল, কিছুক্ষণ সময় বেশি হয়ে গেল, সে কিছু না বলে আমার মাথাটা এভাবে ধরে তার দিকে এভাবে ফিরিয়ে দিয়েছে। সে সহ্য করতে পারছে না। তো এটি একটি ঘটনা ঘটলো আর কি। ওটা যদি তার ঘরে হয়, তার মায়ের দিকে যদি তার সাথে যদি করা হয়, তাহলে কিন্তু সে এটা করতো না, বা অন্য কোনো সিচুয়েশন না আসলে সে করতো না। তাহলে আপনি বুঝতেনই না যে আপনার সন্তান আপনার অ্যাটেনশন কত বেশি কামনা করে। তাহলে আপনি সময়ে সময়ে তার পুষ্টি হিসেবে তাকে আপনি অ্যাটেনশন দিয়ে যেতে হবে। মাঝে সামান্য গ্যাপ রাখলেও কোনো কারণে আপনি কোনোভাবে যদি কারোর সাথে কথা বলেন মনোযোগ দিয়ে, মাঝে মাঝে ওর দিকেও চেহারা ফিরিয়ে দেখেন, ওকে রেকগনাইজ করুন যে তাকে আপনি খেয়াল করতেছেন, তার কনসার্ন আপনার রয়েছে, এটি তাকে ফিল করান। তাহলে এইভাবে সমৃদ্ধ হবে, আপনি তাকে জানতে পারবেন। এভাবে ঘুরে বেড়ানোর মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারবে। আরও আয়োজন করে যদি আপনি একদম দূরে কোথাও বেড়াতে যান, আরও বেশি শিখতে পারবে। এটি ইসলামিক যেটি ঐতিহ্য, শিক্ষার ঐতিহ্য, এটির মধ্যে সফর একটি গুরুত্বপূর্ণ শব্দ। মানে তখনকার যেগুলি লিটারেচার, এগুলি পড়ে অনেক সময় মনে হয় যে আপনি যদি শিকার জ্ঞান অর্জনের চিন্তা করেছেন, নিয়ত করেছেন, প্রথম কাজ সেটি হচ্ছে সফর। মানে আপনি ভ্রমণ করতে হবে। আপনি যে কুলে, মায়ের কুলে, যে ঘরে, নিজের ঘরে, যে এলাকায় বড় হয়েছেন, যেটি আপনার কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন আপনাকে ত্যাগ করতে হবে। এটি একদম একটি মানে বেসিক একটি শর্তর মতো ছিল। এখনকার যুগে তো মনে করুন আপনার সকল রিসোর্স অ্যাভেলেবল হওয়ার কারণে আপনি রুমে বসে অনেক কিছু শিখতে পারতেছেন, আপনার স্টাডি টেবিলে বসেও। তখনকার যুগে তো রিসোর্সও ছিল না, মানে একজন শিক্ষকও আপনার অনেক আশপাশের এলাকায় অ্যাভেলেবল ছিল না। এটা ঠিক আছে, এটি একটি রিয়ালিটি, কিন্তু সফরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। সফর ছাড়া আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না, এমন মান্যতা রাখা হয় ইসলামিক শিক্ষা ঐতিহ্যে। তো সেটি কিন্তু একটি ন্যাচারাল বিষয়, সেজন্যই এত গুরুত্ব দেওয়া হতো। মানে আপনি যদি সফর করেন তখন বেশি শিখতে পারেন। তো সফর করলে আপনি শুধুমাত্র সফরের কারণে শিখেন না, আপনি জাস্ট এই যে এক্সপেরিয়েন্স আপনার বেশি হয়ে যাচ্ছে। আপনি দেখুন, যখন আপনি স্টাডি টেবিলে বসেন বা একজন শিশু বসে পড়ালেখা করে, তখন তার চোখ আর কান সবচেয়ে বেশি হলে, কানও তো হয় না অনেক সময়, কারণ শিক্ষক না থাকলে তো কানও নেই, যে শুধুমাত্র তার মুখ আর চোখ, এই দুইটি ইন্দ্রিয় সক্রিয় হচ্ছে।
তো আপনার কোনো একটি তথ্য শিক্ষার ক্ষেত্রে, কোনো একটি বিষয় আয়ত্ত করার ক্ষেত্রে যত বেশি ইন্দ্রিয় ইনভলভ হতে পারবে, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সব কিছু যদি একসাথে হয় সবচেয়ে বেশি বেটার। তো পঞ্চ ইন্দ্রিয় একসাথে উদ্দীপ্ত হয় যখন সে ঘুরে বেড়ায়, যখন বাইরে বের হয়। বাইরে বের হলে সে দেখবে, সে শুনবে, সে কোনো কিছু ফিল করবে, সে ঘ্রাণ নিতে পারবে। সে যদি বাইরে গিয়ে আপনি খাবারের আয়োজন করেন, কোথাও খেতে যান, খেতে বের হন, তাহলে কিন্তু সে স্বাদও গ্রহণ করতে পারবে। তাহলে এক্সপেরিয়েন্স যখন বৈচিত্র্য হবে তখন তার ব্রেন সবচেয়ে বেশি সচল হবে। আচ্ছা, একদম খুব বেশি কার্যকর একটি উপায়, কোনো একটি আপনি পাঠ পড়াতে চাচ্ছেন আপনার সন্তানকে, একদম পাঠ্য বইয়ের কথা বলছি, যেটি সে আয়ত্ত করতে পারছে না বা মনোযোগ দিচ্ছে না, দুইটি টাইম সবচেয়ে বেশি কার্যকর। আপনি এটিকে একদম মানে সুযোগ হিসেবে নিতে পারেন। একটি হচ্ছে আপনি আপনার সন্তানকে নিয়ে যদি পারেন, নিজের গাড়ি থাকে তাহলে গাড়িতে করে, অথবা অন্য কোনো ভাড়ার গাড়িতে করে বেড়াতে যান, কোথাও এমনি জাস্ট এই আনন্দের জন্য, মজা করার জন্য বের হন। গাড়িতে করে বের হবেন, রিক্সা করে যান অথবা ট্যাক্সি করে অথবা কোনো একটি অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা করে যান। ওই সময় আপনি পাঠটা শুরু করুন। তো পাঠের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় একটি পরামর্শ হচ্ছে, আপনি বইটির যে পাঠটি আপনি পড়াতে চান ওই পাঠটি আপনি আয়ত্ত করুন। পাঠটি আয়ত্ত করে আপনি জাস্ট পাঠটি ওকে পড়ান, বই পড়াবেন না, বই ওকে দিবেন না। যদি পারেন, আসলে 10 বছর 12 বছর পর্যন্ত শিশুদের হাতে বই দেওয়ার প্রয়োজনই নেই। বিষয় যেটি আপনি পড়াবেন, শিক্ষক হয়েছেন আপনি, বা মা বাবা হন অথবা শিক্ষক হন, আপনি বিষয়টি আয়ত্ত করে ফেলুন, তারপর বিষয়টি তাকে পড়ান। আপনি যখন বইয়ের মাধ্যমে পড়ান তাকে অনেক বেশি জিনিসের প্রতি মনোযোগ দিতে হয়। আপনি যখন গল্পের মাধ্যমে তাকে বিষয়টি শোনান, সে গল্প শুনে বিষয়টি শিখে ফেলে। কথার মাধ্যমে আপনি ম্যাথ পড়াচ্ছেন, ভাষা পড়াচ্ছেন অথবা অন্য কিছু পড়াচ্ছেন, বই পড়ে শেখানোর চেষ্টা করবেন না। এটি এটি মানে বই লিখিত কেন হয়েছে জানেন? বই লিখিত হয়েছে মানে যিনি শিক্ষক তিনি অনেক সময় যিনি শেখাবেন তিনি থাকবেন না। শিক্ষার্থী যাতে নিজেই শিখতে পারে, নিজেই পড়ে শিখতে পারে, এটির জন্য। আরেকটি হচ্ছে কী বিষয় পড়ানো হবে, একটি সিলেবাস হিসেবে এই জিনিসটিকে একত্রিত করা হয়েছে। তো ওটা বইটা সবসময় শিক্ষকের জন্য। শিক্ষার্থী বই পড়ে শিখবে, এটা তো শিক্ষার্থী যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে তখন কিছু শিখতে পারবে। যখন আসলে লার্নিংয়ের স্টেজে থাকে, যখন সে শিখতেছে, তখন কিন্তু বই, বিশেষত শিশুদের ক্ষেত্রে বই না হয়ে যদি আপনি জাস্ট গল্পের মাধ্যমে তাকে বিষয়টি উপস্থাপন করে শেখাতে পারেন, তাহলে সবচেয়ে কার্যকর উপায়। একটি বললাম যে গাড়ির সময়, যখন কোনো একটি গাড়িতে, এখন যানবাহন বলছি, যে কোনো যানবাহন কার্যকর, কিন্তু এখনকার সময় তো গাড়িই আছে। তো যে কোনো যানবাহনে আপনি যখন আপনার সন্তানকে বা আপনার শিক্ষার্থীকে নিয়ে যাবেন, তখন গম্ভীর মুখ করে বসে থাকবেন না, তার সাথে টক করুন, তার সাথে কথাবার্তা বলতে থাকুন। সে কিন্তু দেখবেন অনেক কিছুর আগ্রহ দেখাচ্ছে। যখন সে আগ্রহ দেখায়, আমি বলি সে ব্রেনের তালাটা খুলে বা দরজাটা খুলে রাখে। যখন প্রশ্ন হচ্ছে ব্রেনের জানালা খোলার মতো। কোনো একজন ব্যক্তি বা শিশু প্রশ্ন করছে না, তার মানে সে ব্রেন আবদ্ধ করে রেখেছে, ব্রেনের দরজা বন্ধ, জানালা বন্ধ। এখন আপনি উপর থেকে সব কিছু ঢালেন, যত কিছু ঢুকাতে চান, অস্ত্র গুলিবিদ্ধ করে ঢুকাতে চান, ঢুকে না। তো সেজন্যই দেখেন না, কোনো এই এক্সপিরিয়েন্সটা হয় আর টিউশনির ক্ষেত্রে। কাউকে আপনি টিউশনি যখন পড়াচ্ছেন, শিশুকে বসানো হয়েছে তার মা বাবার ছাপে, সে টেবিলে বসেছে, আপনি এদিক থেকে বাইরে থেকে একজন শিক্ষক আসছেন, আপনার সাথে না তার সাথে কোনো কানেকশন আছে। প্রথম ভুল এটা আমাদের। দ্বিতীয়ত, সে এখন তার ব্রেন এখন শেখার জন্য রেডি না। আপনার টাইমে পড়াচ্ছেন, ওর টাইমে পড়াচ্ছেন না, সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়টি। তৃতীয়টি হচ্ছে, তাকে তবুও আগের যুগে তো হতো, এখন হচ্ছে না পড়লে তবুও আবার বেত্রাঘাত করে ছাপ দিয়ে পড়ানো হচ্ছে। কিভাবে শিখবে? ব্রেনের দরজা শুধু বন্ধ না, সেখানে কোনো ছিদ্র থাকলে সেটিও বন্ধ করে দিবে সে, যখন আপনি তাকে মারবেন। একজন মানুষ চাপের মধ্যে থাকলে শিখবে কিভাবে? আমি বুঝতেছি না। চাপের মধ্যে থাকলে তো আমরা কিছুই করতে পারি না। সবচেয়ে আনন্দের কোনো একটি খাবার আপনার যদি হয়, ফেভারিট কোনো একটি ফুড, বিরিয়ানি বলেন অথবা আইসক্রিম বলেন অথবা পিৎজা বলেন, আপনার মা বাবা বা কোনো কারণে আপনি কান্না করতেছেন, দুঃখ পেয়েছেন, কষ্টের মধ্যে আছেন, তখন যদি এই ফুডটা দেওয়া হয়, আপনি খাবেন? ওই ফুডের মজাটাও নেওয়ার জন্য আমাদের ব্রেন রেডি হয় না। এখানে ডোপামিন রিলিজ হবে না, সব কিছু বন্ধ, ছিদ্র সহ বন্ধ করে দেওয়া হয়। সেজন্য যখন আপনার শিশু কোনো প্রশ্ন করতেছে, তখন আপনি মনে করবেন ওর ওই যে ব্রেনের প্রকোষ্ঠ, ওর একটি জানালা খুলেছে, এখন সুযোগ ওই জানালা দিয়ে কিছু ঢুকিয়ে দেওয়ার।
সেজন্য প্রশ্নের জন্য আপনি অপেক্ষা করবেন। আপনার সন্তান, আপনি প্রশ্ন ওর মধ্যে জাগাবেন না, এটাও একটা ভুল জিনিস। যে আমরা অনেক সময় মুখোমুখি প্রশ্ন, তুমি এটা প্রশ্ন করো, কি বলছি আব্বু, কি বলছি বলো তো দেখি, এভাবে বলবেন না। ও কতক্ষণে ও প্রশ্নটা করতেছে কোনো একটি বিষয়ে, সেটির জন্য আপনি অপেক্ষা করুন। যখনই প্রশ্ন করেছে তখন মনে করবেন জানালা খুলেছে, আপনি জাস্ট এখন এই ঢোকাতে পারবেন বিষয়টি, তার ব্রেনের মধ্যে এখন ঢোকাতে পারবেন। তো সেজন্য প্রশ্ন করবে, মনে করবেন জানালা খোলা হয়েছে, কিউরিসিটি দেখালে মনে করবেন সে দরজা খুলেছে। এখন জাস্ট আপনি আস্তে আস্তে বিষয়গুলি ঢোকান। এখন সে টক করবে, আলোচনা করবে, ডিসকাশন করবে, সে প্রশ্ন করবে, সে বিভিন্ন বিষয় জানতে চাইবে, আপনি এটির আনসার দিন। এই ক্ষেত্রে যারা যে সমস্ত মা বাবা নিজে শেখান না, তারা কি করবেন? তো তারাও আসলে আমি আপনাদের বলবো, যেমন মা বাবাই হন আপনি, আপনার শিশুকে শেখানোর জন্য যথেষ্ট মানে কি বলবো, সম্পদ, শিক্ষার সম্পদ আপনার এমনিই রয়েছে। শিক্ষিত হন বা অশিক্ষিত হন, আপনি যদি বড় বেশি শিক্ষিত না হন তবুও, কারণ ওই শিশুটির এখন যেগুলি কিউরিসিটি, সেগুলি সম্পর্কে আনসার দেওয়াটা আপনার পক্ষে বেশি অসম্ভব না। আমরা জাস্ট রেডি থাকি না, সেজন্য পাই না। যদি আপনি আনসার দেওয়ার জন্য এমনি আপনি আপনার ভাষায় বলুন, আপনার মতো করে তাকে শেখান। হ্যাঁ, যেমন যে সমস্ত বিষয় ম্যানার্স রয়েছে সেগুলি কি আপনি জানেন না? আপনি জানেন তো সেগুলি শেখাবেন একটি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সমস্ত চরিত্র, নৈতিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলি কে না জানে, যে মিথ্যা যে বলতে হয় না এটা কে না জানে, মানুষকে ধোঁকা না দিতে হয় এটা কে না জানে, তারপর মানুষের প্রতি, যে কোনো মানুষের প্রতি ভালো ব্যবহার করতে হয় এটা কে না জানে। তো এটি তো আপনি সুন্দরভাবে শেখাতে পারবেন। বরং মা বাবা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, মা বাবাই হচ্ছে সবচেয়ে বেশি বিকল্প, উত্তম বিকল্প শিশুকে কিছু শেখানোর ক্ষেত্রে। কারণ শিক্ষণের জন্য, শিক্ষার জন্য যে শর্তটা, কোনো একটি বিষয় শেখার জন্য আমি মনে করি, এবং এটি গবেষণার দ্বারাও প্রমাণিত, যে সমস্ত জিনিস প্রয়োজন সের মধ্যে একটি হচ্ছে যার কাছ থেকে শিখতেছে এবং যিনি শিখতেছেন, তার মানে শিক্ষক এবং শিক্ষার্থী, সেটি মা বাবা সন্তানের মধ্যে হোক বা যে কোনো বাইরের শিক্ষক শিক্ষার্থী হোক, তাদের মধ্যে সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক মিন্স রিলেশন, এমন রিলেশন যেটি, রিলেশনের মানে কি, রিলেশন মানে, সম্পর্ক মানে আমরা ভুল অর্থ কোনোভাবে নেবেন না। সম্পর্ক মানে এটি যে সন্তান বা শিক্ষার্থীটি মনে করে যে আমি যে কাজের জন্য যেটি শিখতেছি বা যে বিষয়টি আলোচনা করব, এই বিষয়ে আমি এই ব্যক্তিটির উপর নির্ভর করতে পারবো। আপনি বলবেন শিক্ষক তো নির্ভর করার যোগ্যই, শিক্ষক আমি নির্ভরযোগ্য শিক্ষক তো আমি রেখেছি আমার সন্তানের জন্য, বা আমি নির্ভরযোগ্য। আপনি নির্ভরযোগ্য হওয়া এক কথা, আপনার সন্তান আপনাকে নির্ভরযোগ্য মনে করা ভিন্ন কথা। ও ফিল করতে হবে, এই সময়টা তাকে দিতে হবে, তার সাথে র্যাপো বিল্ড করতে হবে। অর্থাৎ সম্পর্কের আগেও সময় দিতে হবে। সম্পর্কের আগে আপনি সময় দেন, তারপর সম্পর্ক হোক, তারপর আপনি পড়াতে পারবেন। তো সবচেয়ে বেশি ভালো সম্পর্ক তো মা বাবার সাথে রয়েছে, অলরেডি এটি আছে। দ্বিতীয় কথা হচ্ছে যিনি শিক্ষক হবেন তার মনের মধ্যে সন্তানটির জন্য, শিক্ষার্থীর জন্য ভালোবাসা থাকতে হবে, তার মনের মধ্যে রিয়েলে থাকতে হবে। আমি আগেরটা বলছি সন্তান মনে করে সে আস্থাভাজন, এখন আপনার অন্তরে থাকতে হবে সেটি। অনেক শিক্ষকের অন্তরে থাকে না, সেজন্য দেখবেন আপনার মধ্যে সহ্য করতে পারেন না, তার ডিস্টারবেন্স আপনি সহ্য করতে পারেন না, সে তো অনেক বেশি দুষ্টুমি করবে, সেগুলি আপনি সহ্য করতে পারবেন না, তখন আপনি অসহ্য হয়ে যান। অনেক সময় আঘাত করেন অথবা অন্য কোনো মাধ্যম গ্রহণ করেন যেটির মাধ্যমে তাকে দমানো হয়। মূলত তার যেটি কিউরিসিটি, তার যেটি অ্যাক্টিভিটি, সেটিকে দমানো হয়, বন্ধ করে দেওয়া হয়। তারপর আপনি আপনারটা ডালা শুরু করেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি ঢেলে দিই, আমার দায়িত্ব হচ্ছে আমি ঢেলে দিব, আজকের কাজ হয়ে গেল, ঢেলে দিলাম, কালকেরটা কালকে ডালবো, এভাবে ডালতেই থাকবো। সে কি গ্রহণ করছে না করছে এটি আর বিবেচনা করছি না। তো সেজন্য মা বাবা সবচেয়ে বেশি উপযুক্ত মাধ্যম শিক্ষার ক্ষেত্রে, যেমনই মা বাবা যেমনই হোক। এবং সবচেয়ে বেশি মা বাবা তো সন্তানদেরকে ভালোবাসে। ওই শিক্ষকের ভালোবাসা এখানে ওই অর্থে যে কল্যাণ কামনা, এই সন্তানটির চূড়ান্ত যেটি কল্যাণ, সেটি আমি কামনা করছি, তার কল্যাণটি হয়ে যাক, তার কল্যাণ হোক, তার কল্যাণ কামনা করছি। এটার মধ্যে একদম নিঃস্বার্থতা হচ্ছেন মা বাবা। সেজন্য মা বাবাই সবচেয়ে বড় মাধ্যম শিক্ষকের ক্ষেত্রে। এই জন্য খেয়াল রাখবেন, আপনি সন্তানের জন্য একজন শিক্ষক হায়ার করতেছেন টাকা দিয়ে, বেতন দিয়ে। তো আপনি বলছেন আমি টাকা আর্ন করব বাইরে গিয়ে, আমি শিক্ষক হায়ার করব টাকা দিয়ে, ভালো শিক্ষক নিয়ে আসব। এর চেয়ে যদি সুযোগ থাকে আর কি, এমন করবেন যে শিক্ষক হায়ার করার যে টাকাটা, সেই টাকাটা আপনি কম ইনকাম করুন, ওইখান থেকে সময় বের করুন, সময় সেভ করে সেই সময়টা আপনার সন্তানকে শিক্ষার ক্ষেত্রে ইনভেস্ট করুন, চরম ফল পাবেন।
মানে এত বেশি রেজাল্ট আসবে, এত বেশি হবে, এটার আপনি গুণে শেষ করতে পারবেন না। তো এটির জন্য একটু মেন্টালিটির দরকার যে আমি শেখাবো আমার সন্তানকে। অনেক সময় আমাদের মধ্যে এটি হেজিটেশন থাকে যে বাবা হয়ে শিশুকে কিভাবে শেখাবো, অথচ বাবা হয়ে শিশুকে সবচেয়ে বেশি শেখাতে পারেন, কারণ আপনি শিশুকে সবচেয়ে বেশি বুঝেন, শিশুর আপনার উপর আস্থা আছে, এগুলি সব সেটেল। শিক্ষার ক্ষেত্রে যে শর্তগুলি বলছি আমি, সেগুলি রয়েছে অলরেডি, তো জাস্ট আপনি শেখাবেন। তার মানে সে আপনি দরজা খোলা, নক দেওয়া মাত্রই তার ব্রেনের মধ্যে সে দরজা খুলে দিবে। আর বাইরের একজন শিক্ষক আসলে সে দরজা খুলতে দেরি করবে, আপনি দেখেন না, শিশুরা পড়ে না, শিশুরা কোনোদিন টিউশনের টিচারের কাছে পড়ে না। হ্যাঁ, কোথাও কোথাও যে পড়ে সেখানে এই কাজগুলি হয়ে গিয়েছে। সেখানে কি হয়েছে, ওই শিক্ষকের সাথে তার আস্থার সম্পর্ক হয়েছে, ওই শিক্ষক র্যাপো বিল্ড করেছে আগে, তারপর সে দরজা খোলা শুরু করেছে। সে প্রশ্ন করে, শিক্ষক প্রশ্রয় দেয় তার প্রশ্নগুলিকে, শিক্ষক তার কিউরিসিটিকে সম্মান জানায়, রেসপেক্ট করে, সময় দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে সময় দেয়। শিক্ষক সন্তানের সাথে, ওই শিক্ষার্থীর সাথে বসে গল্প করবে, সময় দিবে, বাস ফ্রি টাইম, তোমার যা ইচ্ছা তাই বলো, খারাপ ভালো যা কিছু তার মুখ দিয়ে আসতেছে বলুন, কোনো বাধা দিয়েন না। বাধা কেন দিচ্ছেন? এই সময় তো বাধা নাই তার, সে তো অবাধ, সে তো স্বাধীন। সে 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 তার জন্য এটা অসুবিধার, গুনাহের কাজ, পাপের কাজ কখন হবে? সময় আসলে, এটার সময় অনেক দেরি আছে, এখন বলতে দিন ওকে। এই বলার স্বাধীনতার মাধ্যমে সে ব্রেন, সে বলাটা শিখবে, সে বলার সাহসটা, কনফিডেন্সটা তার মধ্যে ডেভেলপ হবে। এগুলি সবের জন্য এটি খুব জরুরি। সেজন্য এই সমস্ত বিষয়ে আমরা খেয়াল রাখবো। বিশেষত এই তিনটি জিনিস যেগুলিকে আমরা সবচেয়ে বড় বাধা মনে করি, সেগুলির একটি একটি করে তা আমার সন্তানের, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার যেটি প্রসেস, শিক্ষার যেটি প্রক্রিয়া, এর মধ্যে ইনভলভ করার জন্য চেষ্টা করবো। এমনকি ক্লাসরুমের যেটা পাঠ, মূল পাঠটা শুরু হওয়ার 5 মিনিট আপনি ফ্রি সুযোগ করে দিবেন, যে সন্তান শিক্ষার্থীরা যা ইচ্ছা তাই করুক, দৌড়াদৌড়ি করুক, তারপর এসে ক্লাসে বসবে, দেখবেন মনোযোগ দিয়ে পড়তেছে। আর অনেক সময় চাপের প্রয়োজন হলে চাপ না দিয়ে আপনি অন্য ব্যবস্থা নিন। চাপ দিয়ে আপনি পড়াতে পারবেন না, তখন ওই যে বললাম ব্রেনের দরজা বন্ধ হয়ে যায়। সে কিন্তু দরজা শুধু না, সব ছিদ্র একদম সচেতনভাবে বন্ধ করে দেয়, কোনো ধরনের আলো সেখানে আর ঢুকতে দেয় না। সেজন্য সে মনোযোগ দিতে পারে না, পড়তেই পারে না। সুযোগ পেলে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করুন। এবং আরেকটি জিনিস, সেটি হচ্ছে স্টোরি টেলিং, কথাবার্তা বলুন। জাস্ট আপনি স্টোরি টেলিং মানেও জাস্ট কোনো একটি একদম ঐতিহাসিক গল্প বলতে হবে তা না। স্টোরি টেলিংয়ের অর্থ এটিও না। স্টোরি টেলিংয়ের অর্থ হচ্ছে এটি যে আপনি তাকে বলবেন যে তোমার সাথে আমার কথাবার্তা হবে, ডায়ালগ চলবে, কনভারসেশন চলবে। এটির মাধ্যমে সে শিখবে। সেটি যে কোনো বিষয় নিয়ে হতে পারে, একটি ফুড নিয়ে হতে পারে, একটি কাপড় নিয়ে হতে পারে। সে যে আচ্ছা, বিষয় আপনি চুজ করবেন না, বিষয় শিশুকে চুজ করতে দিবেন। ও যে বিষয়ে কথা বলে, মনে করুন আপনি রেডি হয়ে আছেন একদম, আজকে নামাজের বিষয়ে কথা বলবেন, ও এই বিষয়ে কোনো আগ্রহই দেখাচ্ছে না, সে অন্য কিছু বলছে, ওটাতে আপনি মনোযোগ দিন, তাহলে দেখবেন ওটা শিখে নেবে। তো নামাজেরটার জন্য অপেক্ষা করুন, কখন নামাজের জন্য তার মধ্যে আগ্রহ জাগে, কখন নামাজের জন্য তার মধ্যে কিউরিসিটি জাগে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি মাথায় রেখে আমাদের সন্তানদের প্যারেন্টিং করার জন্য তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।